আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে বিদ্রোহী বলে পাঠকের মনে অযথা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথাটা বলেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তদ্রূপ মাইকেলের ভাষা কঠিন, দাঁত ভাঙা সব শব্দ ব্যবহার করেছেন তিনি তার লেখায়। একথা বলে কিছু শিক্ষক পাঠকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন, কিন্তু বিষয়টা মোটেই তা নয়। মাইকেল কিছু অপরিচিত শব্দ ব্যবহার করেছেন তার লেখায়, যেগুলোর অর্থ জানলে সহজেই আমরা তার লেখার ভাব বুঝতে পারি এবং দেখতে পাই একটা সুন্দর সাবলীল সাহিত্যিক ধারা তার লেখায় বিরাজমান, যা পাঠকের চিত্তকে তৃপ্ত করে। আমি শেখ জুলফিকার আলী, সাহিত্য পড়তে ভালোবাসি, সুযোগ পেলে পড়াইতেও ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী, 19 শতকে যে কবির আবির্ভাবে বাংলা কাব্যের একতারা যন্ত্রটি সপ্তস্বরায় পরিণত হয়েছিল, সেই যুগান্তকারী মহাপ্রতিভা সম্পন্ন কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা আজকে মাইকেলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পারছো। এটি মাইকেল মধুসূদন দত্তের ছবি। আমরা আলোচনার সুবিধার্থে তার জীবন ও কর্মকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব। শুরুতেই যেটি আছে সেটি হলো জন্ম, অর্থাৎ তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি। এরপরে আছে তার শিক্ষা জীবন, তিনি কোথায় শিক্ষা লাভ করেছেন। এরপরে আছে তার কর্মজীবন, তিনি জীবিকার প্রয়োজনে কোথায় কখন কি কাজ করেছেন সেটি। এরপরে আছে তার দাম্পত্য জীবন। এরপরে আছে তার সাহিত্যকর্ম বা রচনাবলী, এবং সর্বশেষ হলো তার মৃত্যু। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করে তার জীবন ও কর্ম সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এটি হলো মাইকেল মধুসূদন দত্তের ভূমিষ্ঠ হওয়ার স্থান। এখানে মাইকেল মধুসূদন দত্ত ভূমিষ্ঠ হয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী। পিতা কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল ছিলেন। আমরা আরেকটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটিও মাইকেলের ছবি। এবার হলো মাইকেলের শিক্ষা জীবন। মধুসূদনের প্রাথমিক জীবনের শিক্ষা মাতা জাহ্নবী দেবীর কাছে। তিনি তাকে রামায়ণ, পুরাণ প্রভৃতির সাথে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ির পাশের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল্লাহ হকের কাছে বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন তিনি। তার বাল্যকাল অতিবাহিত হয় সাগরদাড়িতেই। 13 বছর বয়সেই মধুসূদন কলকাতায় আসেন। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি ভর্তি হন হিন্দু কলেজে, যেটির বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। মেধাবী ছাত্র হওয়ায় অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন D.L. রিচার্ডসনের প্রিয়ভাজন হয়ে ওঠেন তিনি তাকে কাব্যপ্রীতি সঞ্চারিত করেছিলেন মধুসূদনের মধ্যে। কলেজের সাবেক অধ্যাপক ডিরোজিওর স্বদেশ অনুরাগের স্মৃতিও তাকে
বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। এটিও মাইকেলের আরেকটি ছবি। 18 বছর বয়সেই মহাকবি হওয়ার ও বিলাত যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায়। 1843 সালে রেভারেন্ড কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এবং সে বছরের 13 ফেব্রুয়ারি ওল্ড মিশন চার্চে গিয়ে ইংরেজ পাদ্রী দিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনিই তাকে মাইকেল নামকরণ করেন। মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে। রাজনারায়ণ দত্ত তার বিধর্মী পুত্রকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদন শিবপুরের বিশপস কলেজে থেকে পড়াশোনা চালিয়ে যান। এখানে তিনি গ্রিক, লাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা করেন। রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও বিশপস কলেজে পড়ার ব্যয়ভার বহন করেছিলেন। 4 বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করে দেন। এবার আসি মাইকেলের কর্মজীবন নিয়ে আলোচনায়। মধুসূদন বিশপস কলেজে অধ্যয়ন শেষ করে কলকাতায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে ভাগ্য অন্বেষণে মাদ্রাজ চলে যান। মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি। স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান। বেতন কম পাওয়ায় তাতে ব্যয় সংকুলান হতো না। এই সময় তিনি ইংরেজ পত্রিকায় লিখতে শুরু করেন। হিন্দু ক্রনিকাল নামে একটি পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন, কিন্তু অর্থ অভাবে সেটি বন্ধ করে দিতে হয়। কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন, কিন্তু আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে তিনি ইংল্যান্ডে বেশি দিন থাকতে পারেননি। পরবর্তীতে তিনি ফ্রান্সের ভাষাই নগরীতে চলে যান। তখন তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে আর্থিক সহযোগিতা করেন এবং বিদ্যাসাগরের সহযোগিতার কারণেই তিনি তার পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হন। এ হলো তার কর্মজীবন। প্রিয় শিক্ষার্থী, এবারে আসি আমরা মাইকেল মধুসূদন দত্তের দাম্পত্য জীবনের আলোচনায়। আমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছি। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের ছবি এবং পাশে হলো তার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটার ছবি। মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাসে অবস্থানকালে তিনি ইংরেজ যুবতী রেবেকা ম্যাকটাভিসকে বিয়ে করেন। রেবেকার 4টি সন্তান ছিল। 2টি ছেলে, নাম নেপোলিয়ন এবং শর্মিষ্ঠা, আর 2টি কন্যা সন্তান ছিল যাদের নাম জানা যায়নি। মধুসূদনের সাথে তার 8 বছরের সংসার। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্কের ঘাটতি দেখা দেয় এবং রেবেকাকে তিনি ডিভোর্স দেন। মাদ্রাজ জীবনের শেষের দিকে তিনি এমিলিয়া হেনরিয়েটাকে বিয়ে করেন। এই এমিলিয়া হেনরিয়েটা হলো তার দ্বিতীয় স্ত্রী এবং এই হেনরিয়েটাই তার জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এবারে আসি আমরা মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মের উপর আলোচনায়। প্রথমে আসি নাটকের উপর আলোচনা। 1858 সালে পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ ও প্রতাপচন্দ্র সিংহের পৃষ্ঠপোষকতায় কলকাতার বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটি মঞ্চস্থ হয়। এই নাটকটির ইংরেজি অনুবাদ করতে গিয়ে মাইকেল মধুসূদন দেখেন যে নাটকটি শিল্প গুণবর্জিত একটি নাটক। এই নাটকের জন্য বিপুল অর্থ ব্যয় ও উৎসাহ দেখে তিনি ব্যথিত হন এবং নাট্য রচনায় আত্মনিয়োগ করেন। তিনি রামনারায়ণ তর্করত্নের সংস্কৃত নাট্যশৈলীর প্রথা ভেঙে পাশ্চাত্য শৈলীর অনুসরণে আধুনিক বাংলা
নাটক রচনা করেন। তার নাটকগুলো হলো শর্মিষ্ঠা, যেটি 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861, মায়া কানন 1874। এরপরে আসি, তিনি দুটি প্রহসন রচনা করেছিলেন। প্রহসন দুটি হলো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, দুটি 1860 সালে প্রকাশিত। এরপরে আসি তার কাব্যের উপর আলোচনায়। মাইকেল মধুসূদন দত্ত ক্যাপটিভ লেডি নামে একটি ইংরেজি কাব্য তার বন্ধু গৌরদাস বসাককে উপহার হিসেবে পাঠান। গৌরদাস বসাক সেটি জেইডি বেথুনের কাছে পাঠান। বেথুন সেটি পড়ে মুগ্ধ হয়ে মাইকেল মধুসূদন দত্তকে চিঠি লেখেন এবং দেশে ফিরে এসে বাংলায় সাহিত্য রচনার অনুরোধ জানান। তার কাব্যগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, যেটি 1860 সালে প্রকাশিত, মেঘনাদবধ কাব্য 1860, ভুজঙ্গনা কাব্য 1861, বীরাঙ্গনা কাব্য 1861, চতুর্দশপদী কবিতাবলী 1865, হেক্টর বধ কাব্য 1866 এবং দুটি ইংরেজি কাব্য দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট, যে দুটি 1849 সালে প্রকাশিত হয়। তার একটি ইংরেজি বক্তৃতা, সেটি হলো দি অ্যাংলো স্যাংশন অ্যান্ড দ্য হিন্দু, যেটি 1854 সালে প্রকাশিত হয়। এই হলো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মাইকেল মধুসূদন দত্তের কিছু স্মৃতি বিজড়িত ছবি দেখব। এই যে আমরা একটি মাইকেল মধুসূদনের আবক্ষ ছবি দেখতে পাচ্ছি, এটা হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সম্মুখের গেট, যেটি ইদানিং তৈরি করা হয়েছে। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক পূজা মন্দির। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সম্মুখের পুকুর। এটি হলো মধুসূদনের বাড়ির এক অংশ। এগুলো আমরা আলাদা করে দেখি। এই প্রথম যেটি দেখতে পাচ্ছি, এটি হলো অধুনা নির্মিত মাইকেলের বাড়ির সম্মুখের গেট। এটি হলো পারিবারিক পূজা মন্দির, এই যেটি আমরা এখানে দেখেছিলাম। এটি হলো মধুসূদনের পৈতৃক বাড়ির এক অংশ। এটি তার পৈতৃক বাড়ির সম্মুখে এই যে পুকুর এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা বড় করে দেখানো হয়েছে। এটি হলো মাইকেল মধুসূদনের সেই বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ, যে কপোতাক্ষ নদকে নিয়ে তিনি তার বিখ্যাত সনেট কবিতা লিখেছিলেন, সেই কপোতাক্ষ নদ। এ নদটি আর আগের মতো নাই, যে কুলু কুলু ধ্বনিতে মাইকেলের অন্তরকে সাড়া দিয়েছিল, সেই কুলু কুলু ধ্বনি আর এই কপোতাক্ষ নদে নাই। এটি এখন অনেকটা শুকিয়ে গিয়েছে। বাংলাদেশ সরকার এই নদীটি আবার পুনরায় ড্রেজিং করে তার পূর্ণ রূপ দিতে চেয়েছিল, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। এখন ছোট আকারের নদীটি আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটি হলো বিদায়ঘাটের বাদাম গাছ। মাইকেল মধুসূদন তার মায়ের সাথে সর্বশেষ যে দেখা করতে এসেছিলেন, কিন্তু পিতার অনুমতি না পেয়ে তিনি আর দেখা করতে পারেননি এবং ফিরে গিয়েছিলেন যে ঘাট, কপোতাক্ষ নদের যে ঘাট, সেই ঘাটের উপরে এই গাছটি প্রায় 200 বছরের অধিক বয়স। এই সেই স্মৃতি বিজড়িত বাদাম গাছ। এটি হলো মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদের তীরের বটবৃক্ষ। মাইকেল মধুসূদন দত্তের বটবৃক্ষ নামে একটি সনেটও আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কিছু ছবি দেখলাম। এই ছবিগুলো আমার নিজের ক্যামেরায় তোলা, এগুলোকে আমি পরপর সাজিয়ে নিয়েছি আলোচনার সুবিধার জন্যে।
প্রিয় শিক্ষার্থী, এবারে আসি আমরা মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু আলোচনায়। 1873 সালের 29শে জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে কপোতক্ষীণভাবে এই মহান কবির জীবন অবসান হয়। তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধিস্থ করা হয়েছে। এই যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এই হলো সেই কলকাতার সার্কুলার রোডের মাইকেলের সমাধি। এখানে মাইকেল চিরুনির দ্বারাই শায়িত আছে। মহাকবি জীবনের অন্তিম সময়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন কিছু অবিস্মরণীয় পংক্তিমালায়। সেটি আমরা আবৃত্তি করছি। দাঁড়াও প্রতীকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু লবাহে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবিত দত্ত কুলোদ্ভাব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আগামী ক্লাসে আমরা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।